কর্ণাটকের ছোট্ট একটি শহর। সাব ইন্সপেক্টর সম্পদ সবেমাত্র লোকাল থানায় যোগদান করেছে। প্রথম দিন হেড কনস্টেবল কুশালাপ্পা তাকে জানিয়ে দেয় এই থানার জুরিসডিকশন কম, ছোটখাটো চুরি ছাড়া তেমন কোনো অপরাধ হয় না। তবে মাঝে মধ্যেই শহর থেকে মানুষজন গায়েব হয়ে যায়। তখনই জেনি নামে একটি মেয়ে ঢিল ছুঁড়ে থানার জানালার কাঁচ ভেঙে ফেলে। মূলত জেনির অভিযোগ তার বাবা 3 দিন যাবৎ মিসিং, কিন্তু পুলিশকে জানানোর পরও পুলিশ তাকে কোনোভাবেই সহযোগিতা করছে না। সম্পদেরও আজ থানায় প্রথম দিন। সম্পদ জানতে চায় যে আসলে ওর বাবার কি হয়েছে। হেড কনস্টেবল কুশালাপ্পা বলে, স্যার, ওর বাবা একটা পাগল, মাতাল হয়ে হয়তো কোথাও পড়ে আছে, এসব বিষয়ে কান দিবেন না। কিন্তু সম্পদের জন্য এটা প্রথম কেস, তাই সম্পদ অবহেলা না করে এই কেসটির তদন্ত করতে চায়। সম্পদ জানতে চায় ওর বাবার নাম কি আর ওর নামে কোনো ফাইল আছে কিনা। কুশালাপ্পা জানায় ওর নাম টবি। সাথে থানার রেকর্ড রুম খুলে সম্পদকে একটি সেলফের কাছে নিয়ে যায়। সম্পদ জানতে চায় এখানে টবির ফাইল কোনটা। কুশালাপ্পা বলে, স্যার, পুরো শেলফটাই টবির নামে। এতগুলো কমপ্লেন ফাইল দেখে সম্পদ পুরো হতভম্ব হয়ে যায়। একজন মানুষের বিরুদ্ধে এত অভিযোগ কিভাবে সম্ভব? তাহলে কে এই টবি? সম্পদ টবির সম্পর্কে তদন্ত শুরু করে, আর এরপর এমন সব তথ্য সামনে আসতে থাকে, ভাইরে ভাই, সত্যি বলছি, আপনার মাথা পুরো হ্যাং হয়ে যাবে। একজন অতি সাধারণ, তারপর আবার প্রতিবন্ধী ব্যক্তি, সে যে কি করতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। আর এই মুভির গল্প শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এক মুহূর্ত আপনাকে চোখ সরাতে দিবে না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি কন্নড় ভাষায় মুক্তি পাওয়া, প্রতি মুহূর্তে সাসপেন্স, থ্রিল আর প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত মুভি টবির কথা। সম্পদ কুশালাপ্পার কাছে টবির বিষয়ে ডিটেলস জানতে চাইলে কুশালাপ্পা সম্পদকে এলাকার চার্চের ফাদার ইগলেসিয়াসের কাছে নিয়ে যায়। ইগলেসিয়াস প্রথমেই সম্পদকে দেখেই বুঝতে পারে তারা টবির সম্পর্কে জানতে এসেছে, কারণ এ পর্যন্ত এই থানাতে যতগুলো পুলিশ কর্মকর্তা এসেছে সবাই এসেই ইগলেসিয়াসের কাছে টবির বিষয় জানতে চেয়েছিল। সম্পদ ফাদারের কাছে টবির বিষয় জানতে চায়। ফাদার বলে, আমি প্রার্থনার মধ্যে সবসময় বলে এসেছি তোমরা ভালো কাজ করলে তোমাদের সাথে ভালো হবে, কিন্তু আজ আমার নিজেরই আমার সেই কথার উপর থেকে বিশ্বাস উঠে গেছে, কারণ আমি জীবনে একটিমাত্র ভালো কাজ করেছিলাম, আর ওই কাজের বিনিময়ে আজ পর্যন্ত শয়তান আমার পিছু ছাড়েনি। এখান থেকে সিন চলে যায় বহু বছর পূর্বে। ফাদার ইগলেসিয়াস সবেমাত্র এই চার্চে যোগদান করেছে। দিনটি ছিল ক্রিসমাসের দিন, তাই এই চার্চে যে সকল অনাথ বাচ্চারা ছিল ইগলেসিয়াস সবাইকে গিফট দিচ্ছিল। সবাইকে দেয়া শেষ হয়ে গেলে একটি গিফট বেঁচে যায়। ইগলেসিয়াস ওয়ার্ডেনের কাছে জানতে চায় একটি গিফট বেঁচে গেল কেন। ওয়ার্ডেন তখন ফাদারকে জানায়, কারণ এদের মধ্যে একজনকে আলাদা রুমে বন্দি করে রাখা হচ্ছে। ইগলেসিয়াস জানতে চায় কে সে আর কেন তাকে বন্দি করে রাখা হচ্ছে। ওয়ার্ডেন বলে ওই ছেলেটিকে বাজারে পেয়ে তারপর এখানে নিয়ে আসা হয়েছিল। তৎকালীন ওয়ার্ডেন ওই ছেলেটির সাথে বাজে কাজ করতে গিয়েছিল, যে জন্য ছেলেটি একসময় ওয়ার্ডেনকে কামড়ে দেয়। আর ওয়ার্ডেনও তখন একটি লাঠি দিয়ে ওই ছেলেটার গলায় আঘাত করলে ছেলেটির ভোকাল কর্ড নষ্ট হয়ে যায়, যে জন্য আজ পর্যন্ত ওই ছেলেটি তার নামও বলতে পারেনি আর তার ঠিকানা সম্পর্কেও কিছু বলতে পারেনি। তবে একটু উগ্র মেজাজি, এজন্য ওকে সবসময় আলাদা ঘরে বন্দি করে রাখা হচ্ছে। এখানে যে বাচ্চারা আছে তারা এক একজন এক এক নামে ওকে ডাকে, ওর নির্দিষ্ট কোনো নাম নেই। সব কিছু জানার পর ফাদার ইগলেসিয়াস নিজে ওই ছেলেটির সাথে দেখা করে, ছেলেটিকে নিজের বুকে আগলে নেয়, আর এরপর ওই ছেলেটিকে একটি নাম দেয়। এই ছেলেটিই মূলত টবি। এই প্রথম কেউ তাকে ভালোবেসে তার একটি নাম দিয়েছে। তাই টবি ইগলেসিয়াসকে তার হাতে নাম লিখে দিতে বলে, সাথে তার অন্য হাতেও ইগলেসিয়াসের নাম লিখে দিতে বলে, যাতে সে সারা জীবন ইগলেসিয়াস আর নিজের নামটি মনে রাখতে পারে। ফাদার ভেবেছিল টবি হয়তোবা এখন থেকে সবার সাথে ভালোভাবে মিশতে পারবে, কিন্তু টবি ছিল একটু উগ্রমেজাজি টাইপের। অল্পতেই অন্য বাচ্চাদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ত, এক এক সময় এক একজনের সাথে মারপিট করত, যে জন্য এক সময় তাকে রিমান্ড হোমে পাঠানো হয়। আর সেখানে গিয়েও সে এক এক সময় এক একজনের সাথে মারপিট করে। তবে যত যাই করুক না কেন, প্রতিদিনই তার 2 হাতে নিজের নাম এবং ইগলেসিয়াসের নামটি লিখতে ভুল করে না। সেখানে দায়িত্বে থাকা লোকজনদের তার হাতে নামগুলো লিখে দিতে বলে, মানে যাতে ওই নামগুলো সে ভুলে না যায়। টবির স্বভাবও কখনো চেঞ্জ হয়নি, তাই টবিও কখনো রিমান্ড হোমের বাইরে আসতে পারেনি। প্রথমে রিমান্ড হোম, আর সেখান থেকে একসময় জেল। এইভাবে টবিকে বছরের পর বছর রিমান্ড হোম থেকে জেল পর্যন্ত কাটাতে হয়েছে। আর এভাবে বছরের পর বছর জেল খাটার পর একসময় টবি জেল থেকে মুক্তি পায়। সিন চলে যায় চার্চে। ইগলেসিয়াসের এখন বয়স হয়েছে, সে এখন চার্চে দেখাশোনা করছে। তবে এই চার্চটি যে জমিটার উপর নির্মাণ করা হয়েছে, বহু বছর আগে একজন মহিলা
চার্চের নামে সেটি দান করেছিল। ওই মহিলার নাতি এখন সেই জমিটি দখল করতে এসেছে, কিন্তু ইগলেসিয়াস কিছুতেই ওই জমিটি তার নামে লিখে দিতে চাচ্ছিল না। ওই মহিলার নাতিও আবার খুব ক্ষমতাধর ব্যক্তি, সে কিছু গুন্ডাকেও নিয়ে এসেছে, তাই গ্রামবাসীও কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। একসময় তারা ইগলেসিয়াসকে জোরপূর্বক জমিটি লিখে দিতে বলছিল, কিন্তু ইগলেসিয়াসের কথা, আমার জীবন চলে গেলেও আমি এই চার্চের জমি তোমার নামে লিখে দিচ্ছি না। এটা শুনে ওই ছেলেটা বলছিল, তুই যে লিখে দিবি না, তোর গড় এসে তোকে বাঁচাবে। তবে ইগলেসিয়াস জানত না ওই দিন তার গড় তাকে না বাঁচালেও শয়তান তাকে বাঁচাতে আসবে। ইগলেসিয়াস বলে, ওই দিন জেল থেকে মুক্তি পেয়েই টবি চার্চে চলে এসেছিল, আর সেদিনই প্রথম টবির চোখের দিকে তাকিয়ে ইগলেসিয়াস শয়তানকে দেখতে পেয়েছিল। আর টবিও ইগলেসিয়াসের এই অবস্থা দেখে ওই সকল গুন্ডাদেরকে পিটিয়ে এই চার্চ রক্ষা করেছিল। এই জন্য ইগলেসিয়াসও টবিকে চার্চের নিরাপত্তার দায়িত্বে রেখে দেয়। ইগলেসিয়াস সম্পদকে এটাও বলে, শয়তান প্রথমে আমাদের কাছে এসে আমাদেরকে সাহায্য করে, এরপর ডাকলে ঈশ্বরের আগে আমাদের কাছে পৌঁছে যায়। একবার যদি ওকে বিশ্বাস করো তাহলে সারা জীবনেও তোমাকে ছাড়বে না। টবিও ছিল তেমনই। এরপর ডিউটির প্রথম দিনই চার্চের প্রেসিডেন্ট অফিসের সামনে কার পার্ক করছিল। টবি তখন লাঠি দিয়ে ইশারা করায় প্রেসিডেন্ট একটু রাগ করে টবিকে বলছিল, তুমি আমার কানে লাঠি মেরেছ? তুমি চেনো আমি কে? আমি চার্চের প্রেসিডেন্ট। বলা মাত্রই টবি তার গালে কষে এক চড় মেরে বসে। মানে টবি কাউকে তোয়াক্কা করে না। সাথে সাথে প্রেসিডেন্ট ফাদারের কাছে কমপ্লেন করে। তবে ফাদার প্রেসিডেন্টকে কথা দেয় এরপর থেকে এমনটা আর হবে না। আবার একদিন চার্চের গেটে বসে বিড়ি খেতে দেখে এক ব্যক্তি টবিকে বোঝায়, দেখো চার্চের মধ্যে বিড়ি সিগারেট খেতে নেই। টবি তাকেও চড় মেরে বসে। আর ফাদারের কাছে এই বিষয়ে কমপ্লেন করলে টবি এরপর থেকে গেটের বাইরে বসে বিড়ি খেত। তবে রোজ সন্ধ্যা হলেই গ্রামের মদের দোকানে গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকত। আর টাকা চাইলেই ফাদার ইগলেসিয়াসের নামটি দেখাত, যে জন্য ফাদার ইগলেসিয়াসকে টবির পুরো 1 মাসের বিল দিতে হয়েছিল। আর এরপরই ফাদার টবিকে চার্চ থেকে বের করে দেয়। সম্পদ বলে, ও তো একজন খ্রিস্টিয়ান ছিল, ওকে চার্চে আসতে আপনি বাধা দিয়েছেন। ফাদারের কথা, শয়তানের আবার কিসের ধর্ম? সম্পদ জানতে চায় এখান থেকে ও কোথায় গিয়েছিল। ফাদার তখন গভর্নমেন্ট হসপিটালে মর্চুয়ারির ডোম দামোদারের কথা বলে। তাই সম্পদটা দামোদারের সাথে দেখা করে। আর দামোদারের কাছে টবির বিষয়ে জানতে চাইলে দামোদার জানায়, এক রাতে সে মর্চুয়ারির সামনের এই জলাশয়ের পাশে বসে মাছ ধরছিল। তখনই সে লক্ষ্য করে টবিও তার পাশে মাছ ধরছে। প্রথম দিনই টবির সাথে কথা বলে দামোদার বুঝতে পারে টবি কথা বলতে পারে না, তবে একদমই সাদামাটা স্বভাবের মানুষ। দামোদার সম্পদকে এটাও বলে, আমি ডোমের চাকরি করতাম বলে আমার স্ত্রী সন্তান আমাকে ছেড়ে চলে গিয়েছে। গ্রামের মানুষ আমাকে মূল্য পর্যন্ত দেয় না। তাই আমি চাচ্ছিলাম আমি কাউকে কাজ শিখিয়ে তারপর এখান থেকে আমি কেটে পড়ব। কিন্তু যাকে আমি কাজ শেখানোর চেষ্টা করেছি সেই কয়েকদিন পর পালিয়ে যেত। দামোদার টবিকে দেখার পর টবিকেও ওই কাজ শেখানোর প্ল্যান করেছিল। দামোদার ভেবেছিল টবিও হয়তো বা অন্যান্যদের মতো পালিয়ে যাবে, কিন্তু টবির মধ্যে ছিল অন্যরকম একটা আগ্রহ। দামোদার তাকে যেভাবে লাশ কাটতে দেখিয়েছিল, টবি আনন্দের সাথে আগ্রহ নিয়ে সেভাবে লাশ কাটা শুরু করে। এমনকি টবি লাশ কাটা ঘরেই থাকতে শুরু করে দেয়। এরপর এক রাতে দামোদর আর টবি ওই জলাশয়ের পাশে বসে মাছ ধরছিল। তখনই তারা একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। দামোদর এগিয়ে গিয়ে দেখে ঝোপের মধ্যে কেউ একটি বাচ্চাকে ফেলে গেছে। এদিকে টবি তখন কাঁকড়া ধরতে ব্যস্ত। আর জলাশয়ের মধ্যে কাঁকড়া খুঁজতে গিয়ে কাদার মধ্যে একটি নট পেয়ে সেটা পকেটে রেখে দেয়। মানে হসপিটালে জন্ম হয়েছে, তারপর হয়তোবা ফেলে গেছে। দামোদর আশেপাশের লোকজনকেও ডেকে নিয়ে আসে, কিন্তু এটা কার বাচ্চা, কে ফেলে গেছে কেউই তো আর জানে না। তাই তারা পুলিশকে খবর দিতে চাচ্ছিল। আবার কেউ তো বলছিল মেয়ে বাচ্চা, আগে চার্চের ফাদারকে খবর দিই, সে যে সিদ্ধান্ত দেয় সেটাই আমরা করব। কিন্তু টবি এসে বাচ্চাকে কান্না করতে দেখে ওই বাচ্চাকে তুলে নিয়ে সোজা মর্চুয়ারিতে চলে যায়। কিন্তু বাচ্চাটা অনেক সময় না খেয়ে থাকায় বাচ্চাটা কেঁদেই যাচ্ছে। টবিও বুঝতে পারছিল না সে কী করবে। এদিকে টবি যে কাকটা ধরে নিয়েছে, ওই কাকটা রান্না করে নিজে খাচ্ছিল যখন বাচ্চাকে খাওয়ানোর প্ল্যান করছিল, কারণ সে তো আর জানে না যে বাচ্চাকে কি খাওয়াতে হবে। এরপরই হসপিটালের এক আয়া বাচ্চাকে কান্না করতে দেখে টবিকে বোঝায় যে এই বাচ্চা ভাত খেতে পারবে না, ওকে দুধ খাওয়াতে হবে। আয়া নিজে টবিকে দুধ খাওয়ানো শেখায়, এমনকি বাচ্চাদেরকে কিভাবে যত্ন করতে হবে, কিভাবে লালন পালন করতে হবে। ধীরে ধীরে আয়ার থেকে টবি সব আয়ত্তে নিয়ে আসে। একদিকে টবি লাশ কাটত আর বাচ্চাকে পাশেই ঝুলিয়ে রাখত। রাত হলে দুজন মিলে এখানে মেঝেতে ঘুমিয়ে থাকত। এভাবেই টবির দিন কাটছিল। টবি ওই বাচ্চাকে ফাদারের কাছেও নিয়ে যায়। টবি যখন ছোট ছিল, ফাদার যখন টবিকে নাম দিয়েছিল, টবি ফাদারকে এই বাচ্চার একটি নাম দিতে অনুরোধ করে। ফাদার তখন এই বাচ্চাটির নাম দেয় জেনি। তবে এটা বলে দেয়
আমি নাম তো দিয়েছি, কিন্তু ধর্ম দিতে পারবো না। তবে টবি এতেই খুশি। ধীরে ধীরে বাচ্চাটা বড় হয়, আর এরপর যখন স্কুলে দেওয়ার সময় হয়, টবি আর দামোদর জেনিকে স্কুলে ভর্তি করাতে চায়। টবি নিজেকে বাবার পরিচয় দিয়েছে, মা নেই সেটা ঠিক আছে, কিন্তু ঠিকানা মর্চুয়ারি শুনে স্কুল থেকে একটু অবাকই হয়, কারণ কে মর্চুয়ারিতে থাকে। এরপর টবি ওই মর্চুয়ারিতে থেকেই জেনিকে পড়াশোনা করাচ্ছিল। দেখতে দেখতে 1 বছর পার হয়। জেনি এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হয়েছে। এই খুশিতে টবি দামোদরকে মদ খাওয়াতে গ্রামের মদের দোকানে নিয়ে যায়, কিন্তু তাদের কাছে টাকা না থাকায় মদের দোকানদার তাদেরকে মদ না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আবার টবির কাছেও টাকা নেই। তবে টবির মনে পড়ে সে জলাশয়ের মধ্যে একটি নদ পেয়েছিল। টবি দামোদরকে ওই নদটি দেখায়, কিন্তু দামোদর বলে, এটা তো স্বর্ণ না, 1 টাকা পাওয়া যাবে না। জেনি তখন ওই নদটি নিয়ে বলে, বড় হয়ে আমি এই নদটি পরব। কিন্তু দামোদরের কথা, এই গ্রামে কেউ নদ পড়ে না। এই নদ শুধুমাত্র মারি দেবী পড়ে, মানে মৃত্যুর দেবী। জেনির কথা, বড় হয়ে আমি মৃত্যুর দেবী হব, তারপর পড়ব। মদ খাওয়ার তো কোনো ব্যবস্থা নেই, তাই টবি নিজেই মদ বানানোর চেষ্টা করে। কিন্তু দামোদর সন্দেহ হচ্ছে টবি কোত্থেকে এটা বানানো শিখল। আদৌ কি বানাতে পারবে না অন্য কিছু হবে? টবি সান্ত্বনা দ্বারা, চিন্তা করো না, আমি সব জানি, দেখো ঠিকমতো হয়ে যাবে। কিন্তু মদ বানাতে পানির জায়গায় অন্য একটি লিকুইড দেয়, হিট হয়ে একসময় বিস্ফোরণ হয়। এই জন্য দুজনকেই পুলিশ ধরে নিয়ে যায়। অবশ্য দামোদর পুলিশকে বোঝায় যে তারা আসলে ভুল করেছে, তারা পানি ভেবে অন্য একটি লিকুইড দেয় এই ঘটনা ঘটেছে, তবে ভবিষ্যতে এমনটা হবে না। এদিকে ওই একই মুহূর্তে পুলিশ কবিতা নামে এক প্রস্টিটিউটকে ধরে নিয়ে আসে, আর ওই সময় কবিতাকে দেখেই টবি পুরো ফিদা হয়ে যায়। টবি তো চোখই সরাতে পারছে না। তবে কবিতাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমবারের মতো ওয়ার্নিং দিয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। কবিতা চলে গেলেও টবির চোখের সামনে শুধু ভাসছে। টবি মর্চরিতে গিয়েও শুধু কবিতার কথা চিন্তা করছিল আর বারবার হাসছিল। জেনিও বুঝতে পারে টবির মধ্যে কিছু একটা হয়েছে। এই জন্য জেনি একসময় টবির কাছে জানতেই চায়, তোর কি ওকে পছন্দ হয়েছে? টবিও স্বীকার করে। আর এই জন্য পরবর্তী দিনই জেনি একটি লাভ লেটার লিখে কবিতাকে দিতে বলে, কিন্তু টবি রাজি হচ্ছে না। এই জন্য জেনি নিজেই কবিতাকে ওই লাভ লেটারটি দেয়। আর যখনই সে দেখাতে যাবে যে টবি তোমাকে দিয়েছে, ফিরেই দেখে টবি সেখানে নেই, মানে গায়েব হয়ে গেছে। অবশ্য কবিতা বলছিল, তোমার টবির সাথে আমার কথা বলতে হবে। এই জন্য জেনি টবিকে নিয়ে কবিতার সাথে দেখা করায়। জেনি বলছিল টবি তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু কবিতার কথা, আমি কী কাজ করি গ্রামের সবাই জানে, তাই আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। বড়জোর আমরা ফ্রেন্ডশিপ করতে পারি। এই জন্য টবি কবিতার সাথে ফ্রেন্ডশিপই করে। এরপর থেকে টবি মাঝে মাঝেই কবিতার সাথে সাথে ঘোরাফেরা করত। তবে কবিতাকে যখনই কোনো ছেলের সাথে দেখত, টবির একদমই পছন্দ হতো না। টবি এটা মেনে নিতে পারত না। টবি বারবার শুধু কবিতার বাড়িতে যেত। এই জন্য কবিতা একসময় জেনির সাথে কথা বলে, আর জেনিও টবিকে বোঝায়, ওর বাড়িতে কোনো ছেলে আসুক বা ও কার সাথে ঘুরুক, তাতে তোর কি? টবি তো আর তার মনের কথা বোঝাতে পারছে না। টবি কথা দেয় সে আর কবিতার বাড়িতে এভাবে যাবে না। কিন্তু টবি যতই কথা দিক, টবি দূর থেকে কবিতার বাড়ির দিকে নজর রাখে। কখন কে যায় কে আসে সবই দেখে। আর কবিতাকে যখনই কোনো ছেলের সাথে দেখে, সে কষ্ট পেয়ে চলে যায়। এভাবে কয়েক বছর কেটে যায়। জেনি এখন বড় হয়ে হাই স্কুলে ভর্তি হয়েছে। হঠাৎ একদিন ক্লাস শেষে জেনির এক টিচার বলছিল, জেনি আজ খো খো প্র্যাকটিস আছে, সবাই চলে গেলেও তুই যাস না। এর জন্য জেনি অপেক্ষা করছিল। কিন্তু কিছুক্ষণ পর টিচার এসে দরজাটা বন্ধ করে জেনিকে তার কাছে ডাকে। জেনি তার কাছে এলে টিচার জেনির জামায় হাত দিয়ে বলছিল, তোর জামাটা না একটু টাইট টাইট লাগছে, বোতামটা খুলে দিই। জেনি বলে, দাঁড়ান স্যার, আগে দরজাটা বন্ধ করি। জেনি দরজাটা বন্ধ করেই জুতা খুলে ওই টিচারকে পেটাতে শুরু করে। আর বাধ্য হয়ে একসময় টিচার ক্লাসরুম থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। জেনি এই ঘটনার কথা কবিতার সাথেও শেয়ার করে এবং কবিতাকে বলে যে আমি আর স্কুলে যাব না। কবিতা জেনিকে বোঝানোর চেষ্টা করে যে একটা ঘটনা ঘটেছে তাই বলে কি স্কুলে যাবি না? তুই কি আমার মতো হবি? জেনির কথা কি হব তা আমি জানি না। আমি আজকের পর থেকে আর স্কুলে যাব না। আর টবিকে সব কিছু বলার প্রয়োজন নেই। এরপর থেকে জেনি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। গ্রামের বিভিন্ন জলাশয়ে ঘুরে ঘুরে শামুক আর ঝিনুক কুড়িয়ে বিক্রি করতে শুরু করে, যে জন্য আশেপাশের মানুষজন বিভিন্ন কথা বলছিল। একদিন তো কবিতা হসপিটালে গিয়ে শুনতে পায় কেউ একজন জেনিকে উদ্দেশ্য করে বলছে, আর কতদিন মর্চুয়ারিতে থাকবি? আমার বাড়িতে আসিস, তোকে রাজরানী করে রাখবো। আর ওই রাতেই টবি কবিতার বাড়িতে কবিতার সাথে দেখা করতে গেলে কবিতা টবিকে সোজাসাপটা বলে দেয়, তুই না আমাকে বিয়ে করতে চাস? আগে তোর মেয়ের একটা ব্যবস্থা কর। ওই মর্চুয়ারি ছেড়ে নিজের একটা বাড়ি বানা, মেয়ের ভবিষ্যৎ বানা। যদি এটা করতে পারিস আমি তোকে বিয়ে করব। যতদিন পর্যন্ত না করবি তুই আমার বাড়ির সামনে আসবি না। বলেই টবির গায়ে পানি ঢেলে দিয়ে টবিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু একটা বাড়ি বানানোর জন্য যে পরিমাণ টাকার দরকার টবির কাছে তো নেই।
টবি একটি বোর্ডের মধ্যে লোনের আবেদন লিখে ব্যাংকের ম্যানেজারের কাছে যায়। কিন্তু ব্যাংকের ম্যানেজার জানতে চাচ্ছিল, তুমি কি কাজ করো যে লোন নিবে? টবি তো আর বলতে পারে না। টবি তখন তার গলা, তার পেট, তার মাথা এগুলো দেখিয়ে বোঝাচ্ছিল যে আমি এখানে কাটি, এইভাবে এটা বের করি। অবশেষে ব্যাংকের ম্যানেজার বুঝতে পারে এই বেটা তো কোনো সাধারণ মানুষ না, যে কোনো সময় তাকেও কেটে তার পেটের ভিতর জিনিসপত্র বের করে ফেলতে পারে। তাই সাথে সাথে বের করে দেয়। এখান থেকে সিন প্রেজেন্টে সম্পদটা কবিতার সাথে দেখা করে এবং কবিতার কাছে এর পরের গল্পটা জানতে চায়। কবিতা বলে, স্যার, আমি ওকে ঘর বানাতে এই জন্যই বলেছিলাম যেন ওর মেয়ের একটা থাকার জায়গা হয়। আর এটাও সত্যি, আমি ওকে বিয়ে করে ওই ঘরে একসাথে বসবাস করার ইচ্ছা ছিল। কিন্তু সেটাই ছিল আমার সবথেকে বড় ভুল। ও তো বাড়ি বানিয়েছিল ঠিকই, কিন্তু কোথা থেকে টাকা জোগাড় করেছিল, কে ওকে সাহায্য করেছিল, কোন রাস্তাও ধরেছিল, আমি কিছুই জানি না। তো এখান থেকে সিন চলে যায় আবার পাস্টে। আমাদেরকে আনন্দ নামে এক কসাইকে দেখানো হয়। আনন্দ এই এলাকাতে মাটন বিক্রি করে, কিন্তু আনন্দ মাটন বিক্রি করতে ভেড়াগুলো কেরালা থেকে কিনে আনে। এজন্য এখানের ব্যবসায়ী সান্তোষ আনন্দদের মাটন শপে এসে সব মাটনে কেরোসিন ঢেলে দেয় এবং স্পষ্ট করে বলে দেয়, আজকের পর থেকে এখানে মাটন বিক্রি করতে হলে আগে তার থেকে কিনতে হবে, তারপরে বিক্রি করতে হবে। মানে লাভের বেশি অংশটাই সান্তোষের কাছে চলে যাবে। কিন্তু আনন্দ সান্তোষের কথা না শুনে আবারও কেরালা থেকে ভেড়া কিনে আনে। আর সান্তোষ এটা দেখতে পেয়ে পরবর্তী দিনই গ্রামের দেয়ালে দেয়ালে আনন্দর মিসিং পোস্টার লাগিয়ে দেয়। মূলত সান্তোষ যদি একবার কারো মিসিং পোস্টার লাগায় তাহলে ওই ব্যক্তি 4 দিনের মধ্যে গায়েব হয়ে যায়। মানে সান্তোষ তাকে মেরে গ্রামের বাইরে ফেলে দেয়। পোস্টার দেখা মাত্র আনন্দ তার 2 সহযোগীকে নিয়ে বাড়িঘর ছেড়ে জঙ্গলে পালায়। কিন্তু আনন্দ ভালো করে জানে সান্তোষ তাকে পেলে মেরে ফেলবে, আর তাকে যদি এখন বাঁচতে হয় তাহলে সান্তোষকে মেরে বাঁচতে হবে। কিন্তু আনন্দ তো সান্তোষকে মারতে পারছে না। সান্তোষকে মারতে হলে অন্য একজনের সাহায্য নিতে হবে। আর এই কাজটা করতে তারা টবির সাহায্য নেয়। তারা জানে টবির একটি বাড়ির দরকার। তাই আনন্দ টবিকে কথা দেয়, আমরা তোমার বাড়ি তৈরি করে দিব, তার বিনিময়ে সান্তোষকে মারতে হবে। টবিও তখন রাজি হয়ে যায়। টবি দামোদরের থেকে টাকা নিয়ে 3 গাড়ি ভেড়ার অর্ডার করে, আর সবগুলো ভেড়া আনন্দর বাড়িতে ডেলিভারি দিতে বলে। খবর পেয়ে সান্তোষে তার লোকজন নিয়ে এসেছে। ভেড়াগুলো দেখে আনন্দ তো ভয় পেয়ে যায়, কারণ আনন্দ তো জানে না টবি এই কাজ করবে। আনন্দ এতটুকু বুঝতে পারছে সান্তোষ এবার তাকে মেরে ফেলবে। তাই আনন্দ বারবার বলছিল এই ভেড়া আমি অর্ডার করিনি, অথচ যে ব্যক্তি দিতে এসেছে সে বারবার বলছে আমাকে এই অ্যাড্রেসে অর্ডার করা হয়েছে। সান্তোষও এসব কিছু শুনতে চাচ্ছে না, সে আনন্দ কাজ মেরেই ফেলবে। তবে ঠিক তখনই টবি সবার সামনে আসে। টবি স্বীকার করে যে টবি এই ভেড়াগুলো অর্ডার করেছে, যে জন্য সান্তোষের লোকজন টবিকে মারতেই যাচ্ছিল। কিন্তু যেই টবিকে মারতে যাচ্ছে টবি তাকেই শেষ করে ফেলছে। মূলত এই ঘটনার আগে আনন্দদের সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি মতো আনন্দরা টবিকে একটি নতুন বাড়ি তৈরি করে দিয়েছে। ওই বাড়িতে ওঠার পর টবি কবিতাকেও বিয়ে করেছে। তবে এগুলো আজকের ঘটনার আগের কথা। টবি একে একে সান্তোষের সবগুলো লোককে মারার পর একসময় সান্তোষের বডি থেকে সান্তোষের মাথাটা পর্যন্ত আলাদা করে ফেলে, যে জন্য টবিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আর সান্তোষকে খুনের দায়ে টবির জেল হয়। সিন চলে আসে প্রেজেন্টে। সম্পদরা টবির বাড়ি দেখতে যায়। তবে বাড়িটি দেখার পর সম্পদ তো পুরো অবাক যে এত বড় একটা কাজ করলো, তাকে এমন একটি বাড়ি তৈরি করে দিয়েছে। বাড়িতে কেউ না থাকায় পাশের বাড়ির মহিলা সম্পদদের জানায় জেনির মেয়ে ঘরে আছে। জেনি হয়তো গ্রামের কোথাও গিয়ে ওর বাবাকে খুঁজে বেড়াচ্ছে। সম্পদ ওই মহিলার কাছে এটাও জানতে চায় ওদেরকে এমন বাড়ি কেন তৈরি করে দিয়েছিল। মহিলা তখন সম্পদকে পুরো বিষয়টি খুলে বলে যে ওই সময় সান্তোষ ছিল এই এলাকার ডন। এই এরিয়ার সব কিছু সান্তোষ নিয়ন্ত্রণ করত। সান্তোষকে যদি কেউ সরতে পারত তাহলে সেই এই শহরে রাজ করতে পারত। এই জন্যই আনন্দ চালাকি করে টবিকে দিয়ে সান্তোষকে শেষ করিয়েছে। কিন্তু বিনিময়ে টবিকে এতটুকুই দিয়েছে, কারণ টবি তো একদম সাদা মনের মানুষ, ও তো এত কিছু বুঝতে পারেনি। মাঝখানে আনন্দ পুরো শহরের কন্ট্রোল নিয়ে নিয়েছে। সিন চলে যায় ওই ঘটনার পর, মানে সান্তোষ মারা যাওয়ার পর। আনন্দ যখন এই পুরো শহরের সব কিছু কন্ট্রোল করছিল, আনন্দর বিভিন্ন চোরাই কারবার ছিল। তার মধ্যে প্রধান ছিল স্বর্ণের চোরাচালান। কাস্টম অফিসাররাও বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পেয়ে আনন্দের শিপমেন্ট সিজ করে নিত। আনন্দ তখন ওই কাস্টম অফিসারকে শেষ করতে একটা সুযোগ খুঁজছিল, কারণ তাকে শেষ করতে না পারলে আনন্দর পুরো ব্যবসায় ডুবে যাবে। এদিকে টবিও সাজা খেটে বের হয়েছে। টবি এসেই জেনির কাছে জানতে চাচ্ছিল কবিতা কোথায়। জেনি তখন কবিতার কথা জানায় যে ও বিয়ে করেছে, কিন্তু টবি এটা মানতে পারছিল না। টবি দামোদরকে নিয়ে মদ খেয়ে রাতের বেলা কবিতার বাড়ির সামনে এসে অর্ধনগ্ন হয়ে নাচছিল। জেনি তখন দুজনকে জুতা পেটা করে সেখান থেকে নিয়ে যায়, কারণ কবিতা কী জন্য বিয়ে করেছে জেনি সেটা ভালো করে জানে।
কারণ কবিতারও তো একটা জীবন আছে, তাকেও তো বাঁচতে হবে। এরপর একদিন জেনি আর টবি পোর্টে বসে মাছ বিক্রি করছিল। ঠিক তখনই আনন্দ তার কার নিয়ে আসে, আর কার থেকে আনন্দকে নামতে দেখেই টবি আনন্দর সাথে দেখা করতে যাচ্ছিল। কিন্তু জেনি বলে, তুই যদি ওর সাথে দেখা করিস তোর হাত পা ভেঙে ফেলবো। এই জন্য টবি বসে পড়ে। কিন্তু আনন্দ টবিকে দেখতে পেয়ে টবির সাথে কথা বলে। আনন্দ টবিকে বলে, জেল থেকে ছাড়া পেলে আমার সাথে দেখা করলি না? তোর যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে দেখা করিস। কিন্তু জেনি সোজাসাপটা বলে দেয়, আমাদের কোনো প্রয়োজন নেই। আর টবিকেও বলে, তুই কখনই ওনার সাথে দেখা করতে যাবি না। জেনির এই কথাটা আনন্দের মাইন্ডে লাগে। আর পরবর্তী দিনই জেনিরা যে বাড়িতে থাকতো, মানে আনন্দ টবিকে যে বাড়িটা দিয়েছিল, ওই বাড়িতে সরকারি নোটিশ আসে, মানে বাড়িটা ভেঙে ফেলতে হবে। নোটিশ পেয়ে জেনি আর টবি ভূমি অফিসে কথা বলে। ওই বাড়িটি সরকারি জমির উপর বানানো হয়েছে। কিন্তু জেনি আর টবির কথা, ওই বাড়িটা তো আমাদের। অফিসার তখন সুন্দর করে বুঝিয়ে বলে, দেখো তোমাদের মতো যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলো সরকারি জমির উপর, কিন্তু এখানে 300 বাড়ি আছে। এতগুলো বাড়ি থাকতে শুধুমাত্র তোমাদের বাড়িতেই নোটিশ গিয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কেন গিয়েছে। মানে আনন্দ ইচ্ছা করে নোটিশ পাঠিয়েছে। এর জন্য টবি আনন্দর সাথে দেখা করে এবং আনন্দকে পুরো বিষয়টি বোঝায়। মূলত আনন্দ চাচ্ছিল টবির সাহায্যের জন্য তার কাছে যাক, যেন টবিকে দিয়ে সে আরও কিছু করাতে পারে। এরপর আনন্দ অফিসে কথা বলে আপাতত এই বিষয়টি মীমাংসা করে নেয়। আর এরপর আনন্দর একটি ক্রাশার তৈরি করে। ওই ক্রাশারের দায়িত্ব দেয়া হয় টবিকে। মানে টবিকে কাজে লাগাতেই আনন্দ এই পরিকল্পনা করেছিল। আনন্দ টবিকে ওই কাস্টম অফিসারকে মারতে কন্ট্যাক্ট দেয়। আনন্দ তার এক লোককে দিয়ে কাস্টম অফিসারকে ভুয়া তথ্য দিয়ে রাতের বেলা পোর্টে নিয়ে আসে। আর এরপর টবি তাকে মেরে ওই ক্রাশারের ভিতর দিয়ে তার কিমা তৈরি করে বস্তায় করে ময়লার ভাগারে নিয়ে ফেলে দিয়ে আসে। শুধু কাস্টম অফিসারই নয়, আনন্দ এখন এই জায়গার প্রেসিডেন্ট। সামনে নির্বাচন। আনন্দের বিরুদ্ধে অন্য একটি ছেলে নির্বাচনে দাঁড়ানোতে আনন্দ টবিকে দিয়ে ওই ছেলেটাকেও খুন করে ক্রাশারের মধ্যে দিয়ে তাকে কিমা করে তারপর ময়লার ভাগারে ফেলে দেয়। মানে যেই তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাকে খুন করে এভাবে ফেলে দিচ্ছে। সে যে খুন হয়েছে না কোথায় গিয়েছে তার শরীরটা পর্যন্ত পাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে জেনি মঙ্গল নামে একটি ছেলেকে পছন্দ করে। মঙ্গলও জেনিকে পছন্দ করে। আর এই মঙ্গল আনন্দর ওখানে কাজ করে। তবে মঙ্গল ভয় পাচ্ছিল টবি যদি তাদের বিষয়ে জানতে পারে তাকে হয়তো মেরে ফেলতে পারে। জেনির কথা ও কী করবে? মঙ্গল তখন জেনিকে বলে, গ্রামে সবাই বলাবলি করে যে সকল ব্যক্তিরা মিসিং হয়েছে সবার মিসিং হওয়ার পিছনে তোর বাবার হাত আছে। জেনি তখন এই বিষয় নিয়ে অনেক চিন্তা করে। আর ওই রাতে টবি বাড়ি ফিরলে জেনি টবিকে বাড়িতে ঢুকতে না দিয়ে সারা রাত বাইরে রেখে দেয়। এমনকি পরবর্তী দিন আনন্দর বাড়িতে গিয়ে বর্তমান যে এমএলএ রয়েছে, মানে সামনে মন্ত্রী হবে, তার সামনে আনন্দকে বলে, তুই কেমন পুরুষ মানুষ? তুই যদি পুরুষ মানুষ হয়ে থাকিস তাহলে টবিকে তোর প্রয়োজন পড়ে কেন? তুই নিজেই তোর কাজ করতে পারিস না? তুই আমাদেরকে একটা ছোট্ট ঘর দিয়েছিস, তার জন্য তুই যা ইচ্ছা ওকে দিয়ে করাবি? জেনি তার সঞ্চয়ের কিছু পয়সা নিয়ে আনন্দর দিকে ছুড়ে দিয়ে বলে, তুই যে বাড়ি দিয়েছিলি এই নে তার দাম। এমএলএ এবং পার্টির লোকেদের সামনে আনন্দকে এভাবে অপমান করায় আনন্দ ভিতরে ভিতরে সাপের মতো ফুঁসছে। তবে আনন্দ কিছু না বলে জেনির ছুড়েতে ওই পয়সাগুলো একটা একটা করে তুলে রাখে, কারণ আনন্দের শোধ তুলবে। ওই রাতে আনন্দ পুলিশকে দিয়ে টবিকে গ্রেপ্তার করায়। দামোদর আনন্দর কাছে গেলে আনন্দ দামোদরকে বলে, ওর মেয়েকে আসতে বলো, ওর মেয়ের সাথে কথা বলে তারপরে আমি ছাড়ানোর ব্যবস্থা করব। কিন্তু জেনিকে ডেকে সকাল থেকে বিকেল পর্যন্ত বসিয়ে রেখে আনন্দ জেনির সাথে দেখা না করে রাতের বেলা জেনির বাড়িতে যায়। শেষ পর্যন্ত টবিকে ছাড়ানোর জন্য জেনিকে তার সাথে শুতে বাধ্য করে। এমনকি এটা একদিন নয়, প্রতিনিয়তই ঘটছিল। আনন্দ এক এক সময় এক একটা কেসে টবিকে অ্যারেস্ট করায়। আর প্রত্যেকবার টবিকে ছাড়ানোর জন্য জেনির কাছে গিয়ে জেনিকে শুতে বাধ্য করে। আর প্রতিবারই জেনি যে পয়সাগুলো তার দিকে ছুঁড়ে মেরেছিল সেখান থেকে একটি করে পয়সা জেনিকে পরিশোধ করতে থাকে। প্রতিটি পয়সায় জেনির ব্যাংকের মধ্যে সঞ্চয় হচ্ছে। জেনিও টবিকে ছাড়াতে মুখ বুজে সব সহ্য করে নিচ্ছে। তবে এর মধ্যে জেনি একদিন ঘরে এসে দেখে টবি মদ খাওয়ার টাকার জন্য ওই ব্যাংক থেকে পয়সা বের করছে। জেনি তখন টবিকে ইচ্ছামতো বকে। আর এরপরে টবি জেনিকে দেখে বুঝতে পারে জেনি তো প্রেগনেন্ট। এই বিষয় নিয়ে বিচার বসে। আনন্দ ভালো করে জানে তার জন্য জেনি প্রেগনেন্ট, কিন্তু আনন্দ সবার মধ্যে জেনির কাছে জানতে চায় ওর বাবাকে সত্যি করে বল, মানে জেনিকেই চরিত্রহীন তৈরি করছে। কিন্তু জেনিতে মুখ খুলে বলতে পারছিল না। শেষ পর্যন্ত মঙ্গল স্বীকার করে। মঙ্গল বলে এই বাচ্চা আমার। আর শোনা মাত্রই তবে মঙ্গলকে খুন করতে যাচ্ছিল। জেনি তখন বাধা দেয় যে তুই ওকে মারবি, আগে আমাকে মার তারপর ওকে মার, কারণ জেনি তো জানে কি জন্য কি হয়েছে। আর এরপর
টবি জেনিকে ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে যায়, কারণ টবি তো সত্যিটা জানে না। একদিকে টবি আবার মর্চরের দিকে আশ্রয় নেয়, আর এদিকে মঙ্গল জেনির পাশে দাঁড়ায়। কিছুদিনের মধ্যে তারা বিয়েও করে নেয়। টবি তখনও মর্চুয়ারি আর মদের দোকানে ঘুরছে, আর এক এক জায়গায় ঝামেলা করে মানুষের মার পর্যন্ত খাচ্ছে। কিছুদিন পর জেনি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তবে তারপরও টবি বাড়িতে আসেনি, এমনকি জেনির সাথে কথা পর্যন্ত বলে না। টবি দূর থেকে শুধু দেখে চলে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। হঠাৎ এক রাতে কাস্টম অফিসের নতুন অফিসার আনন্দের চোরাচালানের খবর পেয়ে পোর্টে এসে রেড দিয়ে আনন্দের বিপুল পরিমাণ মালামাল জব্দ করে নিয়ে যায়। আনন্দ তখন বুঝতে পারছিল না এটা কার দ্বারা হয়েছে। তবে আনন্দ এতটুকু জানে তার কোনো লোকই হয়তো বা ইনফরমারে কাজ করছে। তাই আনন্দ ওই ইনফরমারকে খুঁজে বের করতে মিথ্যা একটা চালানের নাটক করে, মানে তার অবৈধ মালামালের বদলে একটি আলুর চালানের রেট দেওয়া হয়। আর শেষ পর্যন্ত জানতে পারে মঙ্গলই ইনফরমারে কাজ করেছে। এর জন্য আনন্দ আবার টবির সাথে দেখা করে এবং টবিকে বোঝায়, তুই বাড়িতে যাচ্ছিস না কেন? তোর মেয়ের জন্য নাকি মঙ্গলের জন্য? মঙ্গলের জন্য তোর বাড়ি ছাড়তে হয়েছে, মঙ্গলের জন্য এত কিছু হয়েছে, তো মঙ্গলকে শেষ করে দে। টবি রাজি হচ্ছিল না। আনন্দ তখন টবিকে বোঝায়, তুই না শেষ করলেও আমাকে হলেও শেষ করতে হবে। ওর জন্য আমার ক্ষতি হয়েছে, তোরও হয়েছে। আনন্দ টবিকে এটা সেটা বলে মঙ্গলকে খুন করাতে উস্কিয়ে দেয়। আর এর পরবর্তী দিনই জেনি যখন দোকানে মালামাল কিনতে গিয়েছিল, তখন আনন্দ প্ল্যান করে মঙ্গলকে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এমনকি টবিকেও জানিয়ে দেয় মঙ্গল এখন বাড়িতে আছে। আর এই সুযোগে টবি মঙ্গলকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। কিন্তু এর মধ্যে জেনি বাড়িতে এসেই এই অবস্থা দেখে টবিকে ইচ্ছামতো পেটানো শুরু করে যে তুই এটা কি করতে যাচ্ছিস। টবি একসময় জেনিকে বলে, তুই তো আমার মেয়ে না। টবি বোঝানোর চেষ্টা করছিল যে তোকে আমি নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু জেনি কাঁদতে কাঁদতে বলে, আমি যদি তোর মেয়ে না হব তাহলে তোর জন্য কেন আমি এসব করেছি? পাশের বাড়ির মহিলা জেনিকে বারবার থামাতে চেষ্টা করছিল, কিন্তু জেনি বলে, আমাকে থামাবেন না, ওর জানা উচিত। জেনি একসময় সত্যিটা বলেই দেয় যে আমি মঙ্গলের জন্য প্রেগনেন্ট হইনি, আমি প্রেগনেন্ট হয়েছি তোর জন্য। যতবার তোকে পুলিশ ধরে নিয়ে গেছে ততবারই আমাকে ধর্ষিত হতে হয়েছে, আর সেটা একবার দুবার নয়। জেনি ওই ব্যাংকে থাকা সব টাকা ছুঁড়ে দিয়ে বলে, গুনে দেখ, এখানে যতগুলো পয়সা আছে প্রত্যেকবারও আমাকে এই পয়সাগুলো পরিশোধ করে দিয়েছে। মানে জেনি ওই দিন আনন্দকে অপমান করায় আনন্দ জেনিকে শিক্ষা দিতেই এটা করেছিল। এতদিন পর্যন্ত টবি এই বিষয় জানত না। তবে জানার পর টবি আর সহ্য করতে পারছে না। টবি চিৎকার করে একসময় কাঁচি নিয়ে আনন্দকে মারতে যাচ্ছিল, কিন্তু জেনি বাধা দেয়। জেনি টবিকে বোঝায়, টবিও তার ভুল বুঝতে পারে। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। জেনি ঘুম থেকে উঠেই দেখে না টবি আছে না মঙ্গল আছে। জেনি আশেপাশে খোঁজ নেয়, কিন্তু কেউই জানে না টবি কোথায়। এভাবে 3 দিন পর্যন্ত জেনি টবিকে খুঁজে বেড়ায়, আর অবশেষে না পেয়ে শেষমেশ জেনি সেই নটটা নাকে দেয়, যেই নটটা টবি জলাশয়ের মধ্যে কুড়িয়ে পেয়েছিল। মানে জেনি ছোটবেলায় বলেছিল, আমি বড় হয়ে এই নট পরে মারি হব, মানে মৃত্যুর দেবতা। অনেকেই মনে করছিল টবি হয়তো মারা গেছে, ও হয়তো বার ফিরবে না। কিন্তু জেনির পাশের বাড়ির ওই মহিলা, ফাদার, এমনকি কবিতারও কথা, টবি ফিরে আসবে। এই ছিল মূলত পিছের গল্প। এখন থেকে যা কিছু হবে সব প্রেজেন্টে। টবি আর মঙ্গল দুজনে একসাথে বাড়িতে ফিরেছে। মূলত দুজনে কাজের সন্ধানে পাশের গ্রামে গিয়েছিল। তবে আসা মাত্রই পাশের বাড়ির কল্যাণী দুজনকে বলছিল, তোমরা কোথায় ছিলে এতদিন? জেনে তোমাদেরকে খুঁজতে খুঁজতে কত জায়গায় না গিয়েছে, দেখো এখনও কোথায় গিয়ে খুঁজছে। তবে ঠিক তখনই আনন্দ লোকজন এসে টবি আর মঙ্গলের মাথায় আঘাত করে দুজনকে ছুরি দিয়ে ইচ্ছামতো কোপায়। এরপর দুজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। টবিকে বাঁচানো গেলেও মঙ্গলকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে ফাদারও এসেছে। শালিনী তখন ফাদারকে বলে, জেনি কোথায় আছে আমরা জানি না। জেনির মেয়েটা ঘরে একা, ও জিদ করছিল পূজা দেখতে যাবে। আজ আবার গ্রামে পূজার অনুষ্ঠান, তাই ফাদারকে অনুরোধ করে ওর মেয়েটাকে একটু পূজার স্থলে নিয়ে যাবেন। এদিকে টবির কখন জ্ঞান ফিরবে তারও ঠিক নেই, আর মঙ্গলের পোস্টমর্টম হবে কাল সকালে। এই জন্য কুশালাপ্পা সম্পদকে বলে, স্যার গ্রামে নতুন এসেছেন, আজ আবার পূজা, আপনি এক কাজ করুন, পূজার অনুষ্ঠানে যান, নতুন একটা অভিজ্ঞতা হবে। এদিকে সব কিছু আমি দেখব। তাই সম্পদ চলে যায়। এদিকে ডক্টর বলছিল, আমার তো মনে হয় টবি না বাঁচাই ভালো, এভাবে মরে যাওয়াটা সবচেয়ে বেটার, অন্তত শান্তিতে মরতে পারবে। শালিনী বলে, কেন ডাক্তার? অন্তত জেনির জন্য তোর বাঁচতে হবে, আপনি দয়া করে ওকে বাঁচান। ডক্টর বলে, আমি ওর মেয়ের জন্যই বলছি, ও বেঁচে থাকলে তোর জন্য বাঁচবে, ও মারা গেছে। এই জন্য আমি বলছি, টবি যদি এই অবস্থায় মারা যায় ওর কেমন কষ্ট হবে আমি জানি না, কিন্তু বেঁচে থাকলে ওর মেয়ের সাথে যা ঘটেছে ও জানতে পারলে
তার থেকে 10 গুণ বেশি কষ্ট পাবে, যেটাও সহ্য করতে পারবে না। আর এরপরে আমরা দেখতে পাই আসলে জেনির সাথে কি করেছে। জেনি টবিকে খুঁজতে হসপিটালে এসেছিল, কিন্তু হসপিটালে না পেয়ে একসময় রাগবশত হসপিটাল থেকে একটি স্কালপাল নিয়ে বের হয়ে গিয়েছিল। ডক্টরও জেনিকে ফলো করছিল, জেনিকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু জেনি ডক্টরের কথা না শুনে জেনি চলে যায়। ডক্টর জেনিকে হারিয়ে ফেলে। তবে খুঁজতে খুঁজতে ডক্টর আনন্দদের ওই ক্রাশার মেশিনটি যেখানে রাখা ছিল ঠিক সেখানে গিয়ে দেখে যে ঘরের মধ্যে ক্রাশার রাখা ছিল তার অর্ধেক শাটার ফেলা। ডক্টর শাটারের মধ্যে উকি দিয়ে দেখে ভিতরে রক্ত। আর এরপর বস্তাটা দেখতে এসে বুঝতে পারে এখানে কি হয়েছে। মূলত কিছুক্ষণ আগেও আনন্দ এখানে তার লোকেদের সাথে ক্যারাম খেলছিল, কিন্তু আচমকা জেনিও স্কালপাল দিয়ে আনন্দের হাতে আঘাত করে। আর এরপরে আনন্দ আর আনন্দর লোকেরা জেনিকে মেরে এই ক্র্যাশারের ভিতরে দিয়ে ক্র্যাশ করে ফেলেছে। এই জন্য মূলত ডক্টর বলছে টবি যেন এইভাবে মারা যায়, কারণ টবি বেঁচে থাকলে এটা শুনলেও সহ্য করতে পারবে না। তবে তখনই ডক্টর আর টবির দিকে তাকিয়ে দেখে টবির জ্ঞানও ফিরেছে, আর এতক্ষণ তারা যা বলেছে টবি সবই শুনতে পেয়েছে। টবি শোনার পর আর সহ্য করতে পারছিল না। টবি চিৎকার করে কান্না করার চেষ্টা করছে, তার গলা দিয়ে তো শব্দ আসছে না, ধুকে ধুকে কাঁদছে। টবি হসপিটাল থেকে সোজা ডাম্পয়ার্ডে যায়, যেখানে সে বস্তাগুলো ফেলে যেত। কখনো চিন্তাও করেনি এখানেই তার মেয়ের শরীরের অবশিষ্ট অংশগুলো খুঁজতে হবে। আর এখানেই টবি সেই নটটা পায়, যে নটটা পরে জেনি ঘুরে বেড়াচ্ছিল। টবি ওই নটটি নিয়ে তার নাক ফুরিয়ে নাকে নট পরে, আর এরপর একটু শাড়ি পরে মেলার স্থলের দিকে আসছে। অন্যদিকে পূজা উপলক্ষে মেলা হচ্ছে। এক ব্যক্তি ঘোড়া নিয়ে এসেছে, কিন্তু গ্রামবাসী তাকে ঘোড়া নিয়ে চলে যেতে বলছে, কারণ এই গ্রামে কারোরই ঘোড়ায় চড়া নিষেধ। তারা বিশ্বাস করে একমাত্র মৃত্যুর দেবী নাকে নথ পরে ঘোড়ায় চড়ে এখানে আসবে। এই জন্য ওই ব্যক্তিকে ঘোড়াসহ মেলাস্থল থেকে বের করে দেওয়া হয়। তবে লোকটি যখন চলে যাচ্ছিল তখনই টবি তাদের থেকে ঘোড়াটি নিয়ে নেয়। আর এরপর টবি সেইভাবে মেলার স্থলে প্রবেশ করে যেভাবে গ্রামের লোকজন এতদিন বলাবলি করত যে বহু বছর আগে দেবী এভাবেই এসেছিল। টবিকে এমন অবস্থায় দেখে সবার তো চোখ কপাল উঠে গেছে। আনন্দ তার লোকজন নিয়ে মেলার স্থলে ছিল, এমনকি টবিকে দেখা মাত্রই তার লোকজন টবিকে মারতে যায়। টবিরও তার মাথা ঠিক নেই। টবি এখন আর মানুষ নেই, সে এখন মৃত্যুর দেবীতে রূপ নিয়েছে। সে আনন্দ লোকেদের সাথে ফাইট করে যাচ্ছে। এমনকি আনন্দ নিজে একসময় টবিকে মারতে চেষ্টা করে। টবিও যথাসম্ভব ফাইট করে যাচ্ছিল। এভাবে ফাইট চলাকালে একসময় হাতের কাছে বলি দেওয়ার ওই বড় অস্ত্রটি দেখে টবি সেই অস্ত্র দিয়ে এক কোপে আনন্দর শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়, ঠিক যেমনটা সান্তোষকে করেছিল। এদিকে সম্পদও মেলার স্থলে ছিল। টবির এমন কর্মকাণ্ড দেখে সম্পদ একসময় তার সার্ভিস রিভলভার দিয়ে টবির বুকে গুলি করে টবিকে মেরে ফেলে। আর এখানে টবির গল্পের শেষটা হয়। কিন্তু টবির এই পরিস্থিতির জন্য কে দায়ী? টবির মতো একজন প্রতিবন্ধী ব্যক্তিকে ভুলিয়ে ভালিয়ে তার সরলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করে যারা ফায়দা লুটে নিয়েছিল তারাই আজ তার হাতে খুন হয়েছে। আর জেনির মতো যারা রয়েছে তাদেরকে প্রতিনিয়তই এমন অত্যাচারের শিকার হতে হয়, কারণ তারা তো তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। তাদের আপনজনকে বাঁচাতে মুখ বুঝে সব সহ্য করে নিতে হয়। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।